শুভ সন্ধ্যা। ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আমি নাসির আহমেদ কাবুল আপনাদের সবাইকে গল্প পাঠের আসরে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পাঠ করব এডগার অ্যালেন পোর একটি গল্প, লাল মৃত্যুর শৌখিন অভিনয়। গল্প পাঠের আগে লেখক সম্পর্কে দু একটি কথা আমরা জেনে নেই। এডগার অ্যালেন পো একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। পোকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পুরো আমেরিকান সাহিত্যের রোমান্টিসিজমের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। গোয়েন্দা কথা সাহিত্যের উদ্ভাবক ছিলেন তিনি, শুধু তাই নয়, সেই সময় সাহিত্যের উদীয়মান ধারা বিজ্ঞান কল্পকাহিনীতে তার অবদান ছিল অনস্বীকার্য। পোই প্রথম মার্কিন লেখক যিনি শুধুমাত্র লেখার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন, কারণ তিনি ছিলেন আর্থিকভাবে খুবই অসচ্ছল। 1810 সালে আমেরিকার বোস্টন শহরে এডগার অ্যালেন পো জন্মগ্রহণ করেন। তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও অর্থের অভাবে 1 বছর পর পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হন। 1827 সালে তিনি ছদ্মনামে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন। এই সময়ই তিনি বেনামে তার সাহিত্যকর্ম প্রকাশ করতে শুরু করেন। 1831 সালে যখন পো সামরিক অফিসার হতে ব্যর্থ হন, তখন তার কবি ও লেখক হবার ইচ্ছা আরও দৃঢ় হয়। তিনি 7 অক্টোবর 1849 সালে মাত্র 40 বছর বয়সে মারা যান। আজকের গল্পের নাম লাল মৃত্যুর শৌখিন অভিনয়। লাল মৃত্যু অনেক কাল আগেই দেশকে ছারখার করে দিয়েছিল। অন্য কোনো মহামারী কোনোদিন এত বেশি মারাত্মক বা বীভৎস হয়ে দেখা দেয়নি। রক্তের লাল রং ও আতঙ্কই তার অবতার ও মোহর। প্রথমে তীব্র যন্ত্রণা ও আকস্মিক ঝিমুনি, তারপরেই লোমকূপ থেকে প্রচুর রক্তক্ষরণ ও মৃত্যু। আক্রান্ত রোগীর সারা দেহে, বিশেষত মুখে চাকা চাকা লাল দাগেই মহামারীর অভিশাপের মতো তাকে বঞ্চিত করে রাখে সাহায্য ও সহচরদের সহানুভূতি থেকে। রোগের আক্রমণ, প্রসার ও বিরাম সবকিছুই মাত্র আধা ঘন্টার ব্যাপার। কিন্তু যুবরাজ প্রসপেরো সুখী, অকুতভয় ও চতুর। রাজ্যের অর্ধেক জনসংখ্যা নিঃশেষ হওয়ার পরে দরবারের পারিষদবর্গ ও সুন্দরীদের ভেতর থেকে 1000 হাসি খুশি ও লঘুচিত্ত বন্ধুদের ডেকে এনে তাদের সঙ্গে নিয়ে চলে গেল প্রাকার বেষ্টিত দুর্গ সদৃশ্য একটি নির্জন মাঠে। মাঠের মধ্যে একটি মঠ। মঠটি যেমন বিস্তীর্ণ, তেমনি চমৎকার তার গঠনশৈলী। যুবরাজের খেয়ালি অথচ মহান রুচির এক অনবদ্য সৃষ্টি। একটা দৃঢ় ও সুউচ্চ প্রাচীর তাকে বেষ্টন করে রেখেছে, তাতে লোহার ফটক বসানো। পারিষদরা মঠে ঢুকেই উনুন ও ভারী ভারী হাতুড়ি আনিয়ে হুড়কোগুলোকে পিটিয়ে জুড়িয়ে দিল। মনের আকস্মিক হতাশা বা পাগলামির ধাক্কায় কেউ যাতে সেখানে ঢুকতে বা বের হতে না পারে, তার সব রকম ব্যবস্থা করতে তারা দৃঢ় সংকল্প। মঠের মধ্যে প্রচুর খাদ্য সামগ্রী মজুত করা হলো। বাইরে থেকে রোগ সংক্রমণকে বন্ধ করার ব্যবস্থাও এতে হয়ে গেল। যে জগৎটা বাইরে থাকলো তার ব্যবস্থা সে নিজেই করতে পারবে।
আপাতত তা নিয়ে দুঃখ করা বা চিন্তা ভাবনা করা বৃথা। আমোদ প্রমোদের সব রকম ব্যবস্থাই প্রিন্সই করেছে। তাদের সঙ্গে ভার আছে, ব্যালে নাচিয়ে আছে, গাইয়ে বাজিয়ে আছে, সুন্দরীর দল আছে, মদও আছে। এসব কিছুরই সঙ্গে নিরাপত্তাও আছে প্রাকারের ভেতর। তার বাইরে আছে লাল মৃত্যু। এই নির্জন বাসের পঞ্চম বা ষষ্ঠ মাসের শেষের দিকের কথা। বাইরে তখন মহামারী প্রচণ্ড রূপ ধারণ করেছে। সেই সময় হাজার পারিষদদের মনোরঞ্জনের জন্যে যুবরাজ প্রসপেরো অসাধারণ জাঁকজমকপূর্ণ একটা মুখোশধারী বল নাচের আয়োজন করল। সেই মুখোশধারী সমবেত নৃত্যের আসর হইচইতে ভরা এক বিলাসবহুল দৃশ্য। কিন্তু সেসব ঘরে সে আসর বসিয়েছিল, প্রথমে তার কথাই বলি। ঘর ছিল 7টি, প্রতিটি রাজকীয় কেতায় সুসজ্জিত। অনেক রাজপ্রাসাদেই এই ধরনের ঘরগুলো থাকে পরপর দীর্ঘ সারিতে সাজানো। ভাঁজ করার দরজাগুলো খুলে দিলেই দুদিকের দেয়ালের গায়ে প্রায় মিশে যায়, ফলে তাদের পুরো দৃশ্যটা কোনো রকম বাধা পায় না। এখানে কিন্তু ব্যবস্থাটা অন্যরকম। অদ্ভুত কোনো কিছুর প্রতি ডিউকের অনুরাগ থেকে সেটাই তো প্রত্যাশিত। ঘরগুলো এমন অনিয়মিতভাবে সাজানো যে একসঙ্গে তাদের একটার বেশি দৃষ্টিগোচর হয় না। প্রতি 20 বা 30 গজ দূরে দূরেই একটা করে খাড়া বাঁক তৈরি করা হয়েছে। ফলে প্রতিটি বাঁকেই ফল হয়েছে অদ্ভুত। বাঁয়ে ও ডানে প্রতিটি দেয়ালের মাঝখানে গথিক ধরনের একটা করে লম্বা সরু জানালা এমনভাবে বসানো হয়েছে যে তার পেছনে একটা বদ্ধ বারান্দা এঁকে বেঁকে চলে গেছে ঘরগুলোর সঙ্গে তাল রেখে। জানালাগুলোতে রঙিন কাচ লাগানো। যে ঘরের যে রং, জানালার কাচের রঙও তার সঙ্গে মিলিয়ে করা হয়েছে। দৃষ্টান্তস্বরূপ একেবারে পূর্ব প্রান্তের ঘরটার রং নীল, কাজেই তার জানালাও সম্পূর্ণ নীল। দ্বিতীয় ঘরটির সাজগোজ ও পর্দার রং রক্তিম, তাই সেখানে জানালার কাচও রক্তিম বর্ণ। তৃতীয় ঘরটা সবুজে ঢাকা, আর জানালাও তাই। চতুর্থ ঘরের সব কিছু কমলা রঙের, পঞ্চম ঘরে সাদা, ষষ্ঠ ঘরে বেগুনি, সপ্তম ঘরটিতে কালো ভেলভেটের পর্দা সিলিং থেকে দেয়াল বরাবর নেমে এসে ভাঁজ হয়ে পড়েছে একই রং ও কাপড়ের কার্পেটের ওপর। কিন্তু কেবল এই ঘরের অন্য সাজসজ্জার রঙের সঙ্গে জানালার রঙের মিল নেই। কাঁচগুলো রক্তিম, টকটকে গাঢ় রক্তবর্ণ। এই 7টা ঘরের কোনোটাতেই কোনো বাতি বা মোমবাতি দানি নেই, যদিও মেঝেময় ছড়িয়ে আছে অথবা ছাদ থেকে ঝুলছে প্রচুর সোনালি রং মাখানো জিনিসপত্র। কোনো ঘরের ভেতরেই বাতি বা মোমবাতি থেকে কণামাত্র আলো ঠিকরে পড়ছে না। কিন্তু প্রতি জানালার পেছনের বারান্দায় রাখা হয়েছে একটি করে ভারী ত্রিপদী। তার উপরে স্থাপিত অগ্নিপাত্র থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি রঙিন কাচের ভেতর দিয়ে ঢুকে ঘরকে উজ্জ্বল আভায় আলোকিত করে তুলেছে। এভাবে সমস্ত বাড়িটাকে ঘিরে গড়ে উঠেছে একটা অদ্ভুত আলোক বৈচিত্র্য। কিন্তু পশ্চিম দিকের অথবা কালো ঘরটিতে অগ্নিপাত্র থেকে বিচ্ছুরিত আলোকপাতের ফল হয়েছে একেবারেই অন্যরকম। রক্ত রঙের কাচের ভেতর দিয়ে অগ্নিপাত্রের আলো এসে কালো কালো ঝুলন্ত আসবাবপত্রের উপর পড়ে একটা ভৌতিক রং বৈচিত্র্যের সৃষ্টি করেছে।
আর যারাই ঘরে ঢুকছে তাদের মুখের ওপর সেই আলো পড়ে এমন একটা অমানসিক দৃশ্য রচনা করেছে, তা দেখে অন্য কেউ সে ঘরে পা ফেলতে সাহস করছে না। আবার সেই ঘরের পশ্চিম দিকের দেয়ালের গায়ে দাঁড়িয়ে আছে আবলুস কাঠের একটা প্রকাণ্ড ঘড়ি। তার পেন্ডুলামটা এদিক ওদিক দুলছে একটা একঘেয়ে ভারী টক টক আওয়াজ করে। যখন মিনিটের কাঁটাটা ঘুরে যাচ্ছে তখন 1 ঘন্টার পরে ঘড়িটা বাজছে। তখনই ঘড়িটার ধাতব ফুসফুস থেকে বেরিয়ে আসছে একটা স্পষ্ট ও জোরালো অথচ গম্ভীর এবং অত্যন্ত সুরেলা ধ্বনি। কিন্তু সে ধ্বনির তাল ও জোর এমনি যে প্রতি একটি ঘন্টা পার হতেই অর্কেস্ট্রার বাজিয়েরা সে শব্দ শোনার জন্যে কিছুক্ষণের জন্যেই তাদের বাজনা বন্ধ রাখতে বাধ্য হয়। সেই সঙ্গে যারা ওয়ালস নাচে তারাও থমকে দাঁড়িয়ে পড়ে। ফলে ফুর্তিবাজ পুরো দলটাই কিছুক্ষণের জন্য বেসামাল হয়ে যায়। ঘড়িটা কিন্তু তখনও বাজতেই থাকে, আর তখনই দেখা যায় যারা ছিল চঞ্চল তারা বিবর্ণ হয়ে গেছে এবং অপেক্ষাকৃত বয়স্ক অবসরপ্রাপ্তরা শ্মশ্রুতে হাত বুলোচ্ছে, যেন কোনো দিবা স্বপ্নে বা ধ্যানে ডুবে গেছে। কিন্তু যেই তার প্রতিধ্বনি সম্পূর্ণ থেমে যাচ্ছে অমনি একটা হালকা হাসিতে ঘরটা ভরে ওঠে। নিজেদের স্নায়বিক দুর্বলতা ও বোকামির জন্য বাজিয়েরা পরস্পরের দিকে তাকিয়ে হাসে আর ফিসফিস করে একে অন্যের কাছে প্রতিজ্ঞা করে আবার যখন ঘড়িটা বাজবে তখন তারা যেন এরকম বেহাল হয়ে না পড়ে। কিন্তু 60টি মিনিট, যেটা উড়ে যাওয়া কালের 3600 সেকেন্ডের সমান, পার হতেই আবার যখন ঘড়িটা বেজে ওঠে তখনই দেখা দেয় আগের মতো সেই একই বেহাল কম্পমান ও ধ্যানের পরিস্থিতি। কিন্তু এত সব সত্ত্বেও সেই হই হুল্লার আসরটা ছিল যেমন আনন্দমুখর তেমনি সূক্ষ্ম। শুধু ফ্যাশন মাফিক সে চলে না, তার পরিকল্পনা দুঃসাহসিক ও অগ্নিময়। তার ধ্যান ধারণায় বর্বরতার উজ্জ্বল দীপ্তি। হয়তো কেউ কেউ তাকে পাগল মনে করত, কিন্তু তার অনুচররা তা ভাবত না। সে যে পাগল নয় সেটা নিশ্চিতরূপে বুঝতে হলে তার কথা শোনা দরকার, তাকে দেখা দরকার, তাকে স্পর্শ করা দরকার। এই বিরাট উৎসব উপলক্ষে তার নির্দেশক্রমেই এই 7টি ঘরের অস্থাবর সাজসজ্জাগুলোকে সরানো নড়ানো হয়েছে। তার রুচি সম্পূর্ণ পরিচালনা গুণেই মুখোশধারীদের চরিত্রে নতুন বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সত্যি তারা সবাই ছিল কিম্ভূত কিমাকার। তাদের মধ্যে ছিল দীপ্তি, চাকচিক্য, তীব্রতা ও ভৌতিকতা। হেরেনানিতে যা কিছু দেখা গিয়েছিল তার অনেক কিছুই ছিল। অদ্ভুত সব আরবি অলঙ্করণও ছিল। এমন সব মাথা পাগলা কল্পনার খেলা ছিল যা কেবল পাগলদেরই মানায়। সেখানে ছিল অনেক কিছু সুন্দর, অনেক কিছু কামপরায়ণ, অনেক কিছু কিম্ভূত কিমাকার, কিছুটা ভয়ঙ্কর, আবার বিরক্তিকর। যা ছিল তাও সামান্য নয়। 7টি ঘরময় যেন সগর্বে ঘুরে বেড়াচ্ছিল অসংখ্য স্বপ্ন। আর এরা এই স্বপ্নরা এঁকে বেঁকে ঘুরছিল এ ঘর থেকে ও ঘরে, নানান রঙের রং মেখে মেখে। মনে হচ্ছিল অর্কেস্ট্রার উন্মত্ত সুরগুলো বুঝিবা তাদেরই পদশব্দের প্রতিধ্বনি। আরে ওই তো ভেলভেটে ঢাকা হলঘরের আবলুস কাঠের ঘড়িটা বাজছে। তারপরই মুহূর্তের জন্য সবাই স্তব্ধ, সবাই নিশ্চুপ, একমাত্র ঘড়ির শব্দ ছাড়া। স্বপ্নগুলো দাঁড়িয়ে পড়েছে যেন জমাট বরফে তৈরি।
কিন্তু ঘড়িটার শব্দের প্রতিধ্বনি মিলিয়ে গেল। এক মুহূর্ত পরেই আর একটা হালকা চাপা হাসি যেন সেই প্রতিধ্বনির পেছনে ভেসে চলে গেল। আবার বাজনা বেজে উঠল, স্বপ্নরা বেঁচে উঠল। ত্রিপদীর আলোক বিচিত্র স্রোত গায়ে মেখে এঁকে বেঁকে আনন্দিত পদক্ষেপে চলতে লাগলো এ ঘর থেকে ও ঘরে। কিন্তু পশ্চিম দিকের 7টা ঘরের একেবারে শেষের ঘরটাতেই কোনো মুখোশধারী সাহস করে ঢুকল না। কারণ রাত শেষ হয়ে আসছে, রক্তরাঙা কাচের ভেতর দিয়ে আসছে অধিকতর লাল আলোর রেখা। কালো পর্দাগুলো ভয়াবহ দেখাচ্ছে। কাছাকাছি থাকা আবলুস কাঠের ঘড়িটা থেকে যে শব্দ শোনা যাচ্ছে, সেটা দূরের অন্যান্য ঘর অপেক্ষা এই ঘরটাতে যে ঢুকছে তার কানে বাজছে অনেক বেশি গম্ভীর আওয়াজে। কিন্তু অন্য সব ঘর ভিড়ে ঠাসাঠাসি। সেখানে জীবনের স্পন্দন বাজছে তীব্রতর সুরে। হই হল্লোর এক তালেই চলতে চলতে একসময় ঘড়িতে বেজে উঠল মধ্যরাতের ঘণ্টা। তখন থেমে গেল বাজনা, শান্ত হলো ওয়ালস, নাচিয়েদের পায়ের তাল, সব কিছুই অস্বস্তিকরভাবে থেমে গেল। এবার শুরু হলো ঘড়িতে 12টা বাজার শব্দ। আর হুল্লোড়কারীদের মধ্যে যারা একটু বেশি চিন্তাশীল, তাদের মাথায় ঢুকলো আরও বেশি চিন্তা। এভাবে ঘড়ির শেষ শব্দের প্রতিধ্বনিটা সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার আগেই ভিড়ের ভেতরকার কিছু লোকের নজর পড়ল এমন একটি মুখোশধারী মূর্তির উপর, যাকে এর আগে কেউই চোখে দেখেনি। ক্রমে এই নতুন পরিস্থিতির কথা কানে কানে চারদিকে ছড়িয়ে পড়তেই মুখে মুখে উঠল একটা গুঞ্জন, অথবা বলা যায় আপত্তি ও বিস্ময়ের একটা অস্পষ্ট শোরগোল। আর শেষ পর্যন্ত সেটাই হয়ে উঠল ভয়, আতঙ্ক ও বিরক্তির উচ্ছ্বাস। যে ধরনের ভৌতিক সমাবেশের ছবি আমি এঁকেছি, তাতে সহজেই ধরে নেওয়া যেতে পারে যে কোনো সাধারণ উপস্থিতি তাদের মধ্যে এত বেশি উত্তেজনার সৃষ্টি করতে পারত না। আসলে সে রাতের মুখোশধারী নৃত্যের আসরে যোগদানের লাইসেন্স দেওয়া হয়েছিল ঢালাওভাবে। কিন্তু আলোচ্য মূর্তিটি সবার উপর টেক্কা দিয়ে স্বয়ং যুবরাজের আরোপিত বিধিনিষেধকেও ভঙ্গ করেছিল। উপস্থিত গোটা দলই অনুভব করল কী পোশাকে, কী আচরণে নবাগত লোকটি বুদ্ধি বা শালীনতার কোনো স্বাক্ষর রাখতে পারেনি। মূর্তিটি দীর্ঘদেহ ও ক্ষীণকায়, তার আপাদমস্তক কবরের পোশাকে ঢাকা। যে মুখোশটা সে পরেছে সেটা দেখতে এত বেশি একটা শক্ত মৃতদেহের মুখের মতো যে খুব ভালো করে লক্ষ্য করলেও ফাঁকিটা ধরা বেশ শক্ত। তবু আনন্দে অধীর হল্লাকারীরা এই সব কিছুই হয়তো সহ্য করত, কিন্তু ততক্ষণে গুজব ছড়িয়ে পড়েছে যে এই মূর্তিটি লাল মৃত্যু। তার পোশাক রক্তে চুবানো, চওড়া ভুরু সহ চোখ, নাক, মুখ সর্বত্রই ছেটানো হয়েছে রক্তিম আতঙ্কে। যুবরাজ প্রসপেরোর চোখ পড়ল ভৌতিক মূর্তিটার উপর। যেন নিজের ভূমিকাটিতেই পুরোপুরি বজায় রাখতেই সে তখন ধীর গম্ভীরভাবে ঘুরছে ওয়ালস নাচিয়েদের সঙ্গে। প্রথমেই সে বিচলিত হয়ে উঠল। ভয় হোক, বিরক্তিতে হোক, তার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। কিন্তু পর মুহূর্তে তার ভুরু ক্রোধে রাঙা হয়ে উঠল। কর্কশ গলায় পাশে দাঁড়ানো পারিষদদের বলে উঠল, কার এত সাহস? এমন অপবিত্র পরিহাসের দ্বারা আমাদের অপমান করার সাহস হলো কার? তাকে পাকড়াও করো, তার মুখোশ খুলে নাও, তার মুখ আমাদের দেখতে দাও, যাকে কাল সূর্যোদয়ের কালে ফাঁসিতে ঝোলানো হবে।
পূব দিকের বা নীল ঘরে দাঁড়িয়ে যুবরাজ প্রসপেরো কথাগুলো বলল। তার সুস্পষ্ট জোরালো প্রতিধ্বনি শোনা গেল 7টি ঘরেই, কারণ যুবরাজ সাহসী ও শক্তি সামর্থ্য, আর তার হাতের দোলায় সব বাজনা গেছে বন্ধ হয়ে। নীল ঘরে যুবরাজের পাশে তখন ম্লান মুখে দাঁড়িয়েছিল একদল পারিষদ। যুবরাজের হুকুম শুনেই কিছু লোক নবাগতের দিকে এগিয়ে গেল। সেও কাছেই ছিল। এবার বড় বড় পা ফেলে যুবরাজের আরও কাছে এলো, কিন্তু ইতোমধ্যেই যে গুজবটি সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল, তার অজানা ভয়েই দলের কোনো লোক তার গায়ে হাত লাগাতে সাহস করল না। ফলে বিনা বাধায় সে যুবরাজের 1 গজের মধ্যে পৌঁছে গেল। সমবেত পারিষদ বর্গ তখন একসঙ্গে ঘরের মাঝখানে থেকে দেয়ালের দিকে সরে গেল, আর নবাগত লোকটি বিনা বাধায় সেই একই গুরুগম্ভীর মাপা পদক্ষেপে নীল ঘর থেকে লাল ঘরে, লাল ঘর থেকে সবুজ, সবুজ থেকে কমলা, সেখান থেকে সাদা, এমনকি বেগুনি ঘর হয়ে এগিয়ে চলতে লাগলো। কেউ তাকে বন্দি করতে গেল না। যা হোক, তখনই যুবরাজ প্রসপেরো নিজের সাময়িক ভীরুতার ক্রোধে ও লজ্জায় 6টা ঘরের ভেতর দিয়ে ছুটতে লাগলো, কিন্তু আতঙ্কবিহ্বল পারিষদবর্গের কেউ তাকে অনুসরণ করল না। উদ্যত ছুরি হাতে ছুটতে ছুটতে যুবরাজ পৌঁছে গেল চলমান নবাগতের 3-4 ফুটের মধ্যে। আর সে লোকটিও ভেলভেট ঘরের শেষ প্রান্তে পৌঁছে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে পশ্চাদ্ধাবনকারীর মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। ধ্বনিত হলো একটা তীক্ষ্ণ ক্রন্দন। ছুরিটা কালো কার্পেটের উপর পড়ে চকচক করতে লাগলো, আর পর মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ল যুবরাজ প্রসপেরোর দেহ। তখন হল্লাকারীদের দলটা হতাশা প্রণোদিত উন্মাদ সাহসে ভর করে কালো ঘরটাতে ঢুকে পড়ে মুখোশধারীকে চেপে ধরল। দীর্ঘ মূর্তিটা কিন্তু আবলুস কাঠের ঘড়িটার ছায়ায় সোজা হয়ে নিশ্চলভাবে দাঁড়িয়ে রইল। আর আক্রমণকারীরা তখন বুঝতে পারল, কবরের পোশাকে লাল মৃতের মুখোশ আটা যে মূর্তিটাকে তারা এমন নির্দয়ভাবে চেপে ধরেছে, তার ভিতরে কোনো সত্যিকারের ইন্দ্রিয় গ্রাহ্য দেহ নেই। তখন অনুচ্চারিত আতঙ্কে তারা হতবাক হয়ে গেল। এতক্ষণে তারা বুঝতে পারল, এই মূর্তি লাল মৃত্যু। সে এসেছে রাতের অন্ধকারে চোরের মতো। অমনি একের পর এক হল্লাকারীরা ঢলে পড়তে লাগলো রক্ত ছড়ানো মেঝের উপর। যে যেভাবে পারল সেভাবেই মরল। সর্বশেষে পারিষদটির মৃত্যুর সঙ্গে সঙ্গেই আবলুস কাঠের ঘড়িটার জীবন বায়ু বেরিয়ে গেল। নিভে গেল ত্রিপদীর অগ্নিশিখা। সকলের উপর প্রসারিত হলো অন্ধকার, ধ্বংস ও লাল মৃত্যুর সীমাহীন শাসনদণ্ড। এটি অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গল্পটি ভালো লাগলে এবং আরও সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই ভালো থাকুন।